তো লাইভ শুরু হয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে এই মহামারী করোনাকালীন সময়ে সুস্থ আছেন ও নিরাপদে আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যারা বসে আমাদের শিক্ষার.com ফেসবুক লাইভ পেজের বিশেষ টক শো অনুষ্ঠান করোনায় শিক্ষা ও শিক্ষকের অবদান বিষয়ে আমাদের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারী করোনার কারণে সারা বিশ্ব যখন স্থবিরতায় পরিণত হয়েছে, মানুষ যখন তার কর্ম হারিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান যখন লকডাউনের আওতায় পড়ে বন্ধ হয়েছে, ঠিক সেই মুহূর্তেই গত 17 মার্চ হতে বাংলাদেশ সরকার আমাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করেছেন। সেই থেকে আজও অবধি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ আছে। আমরা শিক্ষকরা বর্তমান সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। কিন্তু আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ নেই আমাদের শিক্ষা কার্যক্রম, বন্ধ নেই আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া, বন্ধ নেই আমাদের শিক্ষকদের শ্রেণী পাঠদান। আপনারা সবাই জানেন বর্তমান শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষা অধিদপ্তর তাদের দিক নির্দেশনায় আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় শিক্ষার.com ফেসবুক লাইভ পেজে আমরা নিয়মিত বিশেষ টক শো আলোচনা অংশগ্রহণ করি। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমন্ত্রণ জানিয়ে থাকি। ঠিক আজকেও আমরা দুইজন শিক্ষককে আমাদের এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, নিমতলা কলেজ, মিরপুর, কুষ্টিয়া। স্যারকে দৈনিক শিক্ষার.com পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের ফেসবুক লাইভ পেজে। আমাদের সাথে আরো একজন অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ জনাব জাকিয়া আক্তার আলপনা, সিনিয়র সহকারী শিক্ষক, ইংরেজি, গালাডোব মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর। আজকের আলোচনাতে সম্মানিত অতিথি মহোদয়কে দৈনিক শিক্ষার.com এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, লাইভে দেখছেন, আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের অতিথি মহোদয়দের দিয়ে
আপনাদের জানার বিষয়ে, আপনাদের আগ্রহের বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আমি প্রথমেই জনাব মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ, নিমতলা কলেজ, মিরপুর, কুষ্টিয়াকে দিয়ে শুরু করতে যাচ্ছি। স্যার, আমরা সবাই জানি যে এই বৈশ্বিক যে মহামারী করোনার কারণে আমাদের শিক্ষকদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ আছে, আমাদের ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ বন্ধ আছে। আসলে কি আমাদের কর্মক্ষেত্র বন্ধ আছে, প্রতিষ্ঠান বন্ধ আছে, আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের যোগাযোগ বন্ধ আছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ স্যার। আজকে এই বিশেষ একটা আলোচনার মুহূর্তে সবচেয়ে প্রথমে আমি ধন্যবাদ দিব ফেসবুক লাইভ পেজকে, তার সাথে ধন্যবাদ দেব এর সাথে সংশ্লিষ্ট কলাকৌশলী এবং নির্বাচক মহোদয় এবং এর সাথে যারা আছে তাদের সকলকেই ধন্যবাদ দিয়ে আমি এই যে বর্তমান যে সিচুয়েশন চলছে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, টোটাল বিশ্বেই আজকে আমরা যে মহামারী করোনা আক্রান্ত অবস্থা বিরাজ করছে, এই করোনা আক্রান্ত অবস্থায় সব সময় আমাদের শিক্ষক সমাজ বিভিন্ন সময়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন পরিস্থিতিতে আমরা একে অপরের সাথে সংযোগ সাধন করে ছাত্রদের শিক্ষার মান উন্নয়নের জন্য, ছাত্ররা যাতে পড়ালেখিমুখী হয় এবং তারা যাতে পড়ার টেবিলে থাকে, এই জন্য আমরা বিভিন্নভাবে ছাত্রদের সাথে কমিউনিকেশনটা রক্ষা করার চেষ্টা করছি। তার মধ্যে বিশেষ করে আছে আমরা ফোনের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করছি, আমরা জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছি, আমরা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নিচ্ছি। সব মিলেই প্রতিষ্ঠান বন্ধ আছে এটা আমাদের কাছে মনে হচ্ছে না, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে না। কারণ কি, আমরা প্রতিটা টিচার, আমার মনে হয় যে আমার কলেজের বিষয়টাকে আমি বেশি বলছি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা কোনো না কোনো ভাবেই আমরা কিন্তু কলেজে যাচ্ছি প্রতিনিয়তই, মানে দু একদিন পর পরে আমরা সেখানে যাচ্ছি, সেখানে ছাত্রদের খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের যে ক্লাস, আমাদের যে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে আমরা উপস্থিত হয়ে সেটা ক্লাস দিচ্ছি। এমনকি যদি কোনো অন্য কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টিচারের যদি এই ধরনের ইনস্টলমেন্ট যদি এই সমস্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই টিচারের যদি লাইভে ক্লাস নেওয়ার কোনো ইনস্টলমেন্ট না থাকে, তখন প্রতিষ্ঠানের যে ক্লাস আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে এবং যারা এই আইসিটি সম্পর্কে দক্ষ এবং যাদের এই সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, তারা নিজের বাসাতেই এই পরিবেশ পরিস্থিতিতেই আমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাস নিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে স্যার আমি বলবো যে আমরা যে প্রতিষ্ঠান বন্ধ সেই 17 মার্চ থেকে, তার মধ্যে যে আমরা ক্লাস নিচ্ছি না বা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সাথে সম্পৃক্ত নাই, এটা কিন্তু না। আমরা এটাও একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা, আপনি জানেন যে আমরা যারা শিক্ষক সমাজ আছি তারা প্রতিনিয়ত আমরা একটা মহল্লা বা পাড়া বা শহরে যে কোনো এলাকায় আমরা বসবাস করছি। আপনি জানেন যে আমরা যারা শিক্ষক সমাজ আছি তারা কিন্তু ওই সমাজে যে সমস্ত ভালো দিকগুলো, যে সমস্ত ভালো কার্যক্রমগুলো, আমরা কিন্তু সব কাজেই কিন্তু অংশগ্রহণ করে থাকি। এই করোনা পরিস্থিতিতে আমরা কিন্তু শুধু আমাদের ছাত্রছাত্রীদের পরিস্থিতিতে তাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্যই যে আমরা কাজ করছি তা কিন্তু না। আমরা সামাজিকতার যে সমস্ত দায়বদ্ধতা, আপনি দেখতেন স্যার, আপনি নিজেও অনেক কাজ করেন, আমাদের আরেক বিশেষ অতিথি ম্যাডাম আছেন, উনি নিজেও অনেক সামাজিক কাজ করে। সেই ক্ষেত্রে আমরা স্যার আমরা শিক্ষার্থীদের সামাজিকতার দায়বদ্ধতা নিয়ে পরে আসতে চাচ্ছি স্যার। আপনার কাছে আবারও ফিরে আসবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, স্যার বললেন যে শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের ভালো দিক বিবেচনা করার জন্য, শিক্ষার্থীরা কিভাবে তাদের লেখাপড়া চালিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অক্লান্ত পরিশ্রম শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে গেলে শিক্ষকদের ক্ষেত্রে বা শিক্ষক, স্যার বলছেন যে আমরা এখানে মাল্টিমিডিয়া ক্লাস নিচ্ছি, আমরা অনলাইনে পাঠদান দিচ্ছি, আমরা মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছি। আপনার যুক্তিতে, আপনার চোখে
শিক্ষার মান উন্নয়ন করতে, শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষকরা যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সেইগুলা করতে গিয়ে আপনি কতটুকু সহযোগিতা করতে পেরেছেন বা আপনার কলিগরা কতটুকু সহযোগিতা করতে পেরেছেন, ম্যাডাম যদি একটু বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। এই করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান যদিও বন্ধ আছে, কিন্তু সরকারের নির্দেশনায় যেহেতু অনলাইন ক্লাস চালু হয়েছে, অন্যান্য শিক্ষকের মতো আমার প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস হচ্ছে, আমি নিজেও অনলাইন ক্লাস নিচ্ছি। যেহেতু আমরা মেন্টাল প্রিপারেশন নিয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য অনলাইন ক্লাসগুলি নিচ্ছি, শিক্ষার্থীরা সেই মেসেজ পেয়েছে। এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো আমি মনে করি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসগুলো দেখছে, বুঝছে এবং করছে। পড়াশোনার শিক্ষা প্রতিষ্ঠান যদিও সরাসরি বন্ধ, কিন্তু অনলাইন ক্লাস এর মাধ্যমে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নিবেদিত হয়ে ক্লাস নিচ্ছি, যাতে এই করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয় এবং শিক্ষার্থীদের সাথে পড়াশোনার সাথে কোনো গ্যাপ না তৈরি হয়। এক্ষেত্রে আমি মনে করি যে আমরা শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করতে পারছি এবং আমি নিজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আন্তরিক। এবং আমি মনে করি আমার মতো অন্যান্য শিক্ষকরাও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, যে কথা বলছিলেন যে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন, শিক্ষকরা চেষ্টা করছে শিক্ষার্থীদের মান উন্নয়ন করার জন্য, শিক্ষার পরিবেশ বান্ধব বা শিক্ষা পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য অনলাইন ক্লাস নিচ্ছে। আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে স্যার, আপনি ম্যাডাম যে কথা বললেন যে এই অনলাইন ক্লাস নিতে গিয়ে আসলে আমরা কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছি কিনা? ধন্যবাদ স্যার। বিশেষ করে আমরা শিক্ষক সমাজ, বিশেষ করে যে আমরা যে পরিস্থিতিতে এখন আমরা দিন পার করছি, তাতে দেখা যাচ্ছে কি যে আমরা যারা আইসিটির সাথে কিছুটা শিক্ষকরা আছে, তাদের হয়তো সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাই তাদের কাছে আছে, কিন্তু এমন কিছু বিষয় আছে, যেমন কিছু টিচার আছে, বিশেষ করে আমি স্যার আপনার সাউন্ড সিস্টেম মনে হয় কোনো প্রবলেম হচ্ছে স্যার, একটু যদি দেখবেন স্যার। স্যার আমার মনে হচ্ছে যে আপনার সাউন্ড সিস্টেমে মনে হয় কোনো প্রবলেম আছে স্যার, আপনি সাউন্ড সিস্টেমটা একটু যদি কাইন্ডলি দেখেন, সেই সুযোগে আমি আবার ম্যাডামের কাছে ফিরে আসতে চাচ্ছি। ম্যাডাম, আমরা যে কথা বলতে চাচ্ছি যে আমরা শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য যত রকম কার্যক্রম পরিচালনা করছি না কেন, এই কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিনা, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা আমরা? আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনলাইন ক্লাস যদি পরিচালনা করতে চায়, সেখানে প্রতিবন্ধকতা হওয়ার কিছু নেই, কারণ অনলাইন ক্লাসগুলো অনেক সহজ। এখানে প্রয়োজন শিক্ষকদের আন্তরিকতা। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রতিবন্ধকার সম্মুখীন হইনি, প্রতিবন্ধকতা আসেনি। এবং আমার প্রতিষ্ঠানে গার্ড মাধ্যমিক বিদ্যালয়ে আমরা প্রত্যেক স্যারে অনলাইন ক্লাস নিই এবং অনলাইন ক্লাস স্যার আপনি হয়তো দেখেছেন অনেক সুন্দরভাবে নিচ্ছেন। এবং আমাদের অনলাইন ক্লাসের জন্য আমাদের প্রধান শিক্ষক আমাদের সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমরা স্কুলে যে আমাদের একটা সুন্দর রুম সাজানো আছে, সেখান থেকে আমরা অনলাইন ক্লাসগুলো ভিডিও করে নিই এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন স্যার হইনি এবং আমার কলিগরা সবাই খুব আন্তরিকতার সাথে খুব সুন্দরভাবে ক্লাস নিচ্ছে, কোনো প্রতিবন্ধকতা আমরা স্যার ফেস করিনি। ব্যক্তিগতভাবে আমার কোনো প্রবলেম নেই। আমরা তাহলে বলতেই পারি যে অনলাইন ক্লাস, অনলাইন পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাস, মাল্টিমিডিয়া পাঠদান, কম্পিউটার, একটা স্মার্টফোন, এটা শুধুমাত্র একজন কম্পিউটার শিক্ষকের কাছে একা বাধা পড়ি নাই। এখন আমরা সবাই কম্পিউটার চালাতে পারি, এখন আমরা সবাই অনলাইন ক্লাস নিতে পারি, হ্যাঁ নিতে পারছি। এবং এটা তো স্যার আমি একটু যদি সুযোগ দেন বলি, এখন সবার হাতে স্যার স্মার্টফোন,
আমার বাচ্চারাও স্মার্টফোন চালাতে পারে স্যার। এখন কম্পিউটার চালানোর জন্য আমার মনে হয় যে কোনো প্রবলেম, আমার 2 বাচ্চা আমাকে অনেক হেল্প করে, কারণ অনলাইন ক্লাসের জন্য তারা আমাকে রেডি করে, তারা ক্লাসের ব্যাপারে হেল্প করে, এবং অনলাইন যে স্মার্টফোন চালাতে পারে সেই অনলাইন ক্লাস নিতে পারে। এখন তো স্যার সবার হাতে হাতে স্মার্টফোন, এখানে স্যার প্রবলেমের কিছু নাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ স্যার। স্যার আপনি, জি স্যার আপনি যদি বলতেন যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিছুদিন আগেও যেটা আমরা বলতাম যে ম্যাডাম যে কথা বললেন যে বাচ্চার হাতে মোবাইল ফোন, বাচ্চারা স্মার্টফোন চালাতে পারে, কিছুদিন আগেও যারা আমরা কম্পিউটার নিয়ে কাজ করতাম, যারা আমরা কম্পিউটার শিক্ষক হিসাবে পাঠদান করতে যেতাম, আমরা শিক্ষার্থীদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিতে দিতাম না, বাসাতেও বাচ্চাদের মোবাইল ফোন নিতে দিতাম না, কিন্তু ম্যাডাম বলছে যে না, তার বাচ্চা মোবাইল ফোন নিয়ে তাকে অনেক কিছু হেল্প করে। স্যার এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীর হাতে, স্যার একজন শিক্ষার্থীর হাতে একটা স্মার্টফোন তুলে দেয়া আপনার দৃষ্টিকোণ থেকে কতটা যুক্তিযুক্ত স্যার? এনে স্যার হাজারো কথা আছে, আমাদের হাজারো প্রতিবন্ধী। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। এটা সুন্দর একটা প্রশ্ন আসছে আমাদের মাঝে। আমি বিশেষ করে আমি যেটা মনে করি, আমি 2002 সাল থেকে আমি কম্পিউটারের সাথে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটুকু মনে হয়েছে যে সমস্ত বাচ্চারা আজকে আমরা গার্জিয়ানরা যারা আছি, সচেতন গার্জিয়ান, বাচ্চা আবদার করছে 15,000 20,000 এমনকি 50-60,000 টাকা দিয়েও আমরা কিন্তু তাদেরকে মোবাইল হাতে তুলে দিচ্ছি। এই মোবাইল হাতে তুলে দেওয়ার ফলে আমরা আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আপনি দেখছেন যে কিছু কিছু ছোট বলতে ওছিলা, এই ওছিলার মাধ্যমে দিয়ে আমরা কিন্তু এখন আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের কাছে আমরা মানে গার্জিয়ানের কাছে প্রেসার দিচ্ছে ওই সমস্ত ছাত্ররা যে তারা স্মার্ট মোবাইল নেবে। আপনি দেখেন যে আমরা ক্লাস দিচ্ছি মাত্র 40 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, তারপরে কিন্তু সে প্রতিনিয়তই এই বাবার কাছে এমবি চাচ্ছে, বাবার কাছে ওই স্মার্ট মোবাইলটা। আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীও এই স্মার্ট মোবাইলটা তাদের কাছে সার্বক্ষণিক থাকলে অবশ্যই একটা কাজ। 1 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যারা যে সমস্ত সচেতন গার্জিয়ানরা আছি, আমার একটা বিষয় ক্লাস করবে, অনলাইন যে করবে, সেই অনলাইন ক্লাসের ভিত্তিতে তারা কিন্তু মোবাইলটা ইউজ করে, আমাদের কোনো আপত্তি নাই। বাট ওই মোবাইলটা সে যদি সার্বক্ষণিক ইউজ করে, আপনি দেখেন যে অনেক আপনি নিজেও জানেন স্যার যে আপনি অনেকদিন কম্পিউটার জগতে জড়িত আছেন। আমরা যখন কম্পিউটারে, আমার কলেজে আমি যখন 2010 সালে ঢুকি, যখন 10 সালে যখন আমি কলেজে যোগদান করি, তখন আমার কলেজ রবি কোম্পানি থেকে 5টা কম্পিউটার দিল। সেই রবি কোম্পানি থেকে 5টা কম্পিউটার দিলে সেই 5টা কম্পিউটার ওপেন করার মানুষ আমাদের কম্পিউটার আইসিটি টিচার ছাড়া আর ওই প্রদর্শক ছাড়া আর কোন টিচার আমাদের কেউ নাই। সেই ক্ষেত্রে আজকে এই ধীরে ধীরে কিন্তু আমরা এই পর্যায়ে পৌঁছাইছি। এই পৌঁছানোটা কিন্তু অনেক দূর ব্যাপার, সেদিকে দিকে আমি যাচ্ছি না। তো এইগুলো কিন্তু এর মধ্যে আপনি জানেন স্যার অনেক উপকার অপকারিতা আছে। সেই উপকার অপকারিতার ফলেই কিন্তু আজকে আমরা যদি বাচ্চাদের হাতে যদি প্রতিনিয়ত একটা স্মার্ট মোবাইল 24 ঘন্টার জন্য দেখেন, রাত 10টার পরে সে নাড়তিছে। আর সবচেয়ে বড় বিষয় যে ওয়াইফাই সংযোগটা আসছে, আমি দেখি অনেক মোড়ে মোড়ে যেখানে ওয়াইফাই রাউটার কারোর পাসওয়ার্ডটা হয়তো তারা পেয়েছে, সেখানে 5টা ছেলে, ওই বাচ্চা ছেলে 7 পড়ে বা 6 পড়ে বা মানে মাধ্যমিক লেভেল, এই সমস্ত কিন্তু ওই সারাদিন ওই আদার্স তারা কিন্তু এর সাথে, এতে আমার মনে হয় যে শিক্ষার যে উদ্দেশ্যটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা বিন্দু এবং আমরা যারা আইসিটির সাথে জড়িত আছি, তারা আমরা যে আশা নিয়েই এই ছাত্রদের হাতে স্মার্ট মোবাইলের কথা বলছি, যে আশা নিয়েই আমরা মনে করছি যে ছাত্রদের পাঠদানের সাথে সম্পৃক্ততা করানোর জন্যই কিন্তু আমরা তাদের স্মার্ট মোবাইলটা তুলে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা সাউন্ড হচ্ছে স্যার, যাই সেই মোবাইল গুলো যাতে আমরা ওই বাচ্চাদের যাতে ইউজ মানে একটা পজিটিভ ইউজ করে, সেটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধন্যবাদ স্যার, একটু গার্জিয়ানরা সচেতন হতে হবে। এবং
ধন্যবাদ স্যার। আপনার কথাতে বোঝা যাচ্ছে যে একজন শিক্ষার্থীর হাতে যখন আমি স্মার্টফোন তুলে দেবো, সেই স্মার্টফোনটা যাতে শিক্ষার্থী কোন কাজে ব্যবহার করছে, আমার পাঠদানে ব্যবহার করছে না অন্য কোন কাজে ব্যবহার করছে, সেটা মনিটরিং করার জন্য অভিভাবককে সচেতন হতে হবে। জি স্যার। স্যার এইখানে যে কথাটা আপনি বললেন যে স্যার আপনার কলেজে স্যার বর্তমান সরকার আইসিটি বিল্ডিং দিচ্ছে, ব্রডব্যান্ডের লাইন দিচ্ছে, আইসিটি সমৃদ্ধ ল্যাব দিচ্ছে, অনেকগুলো কম্পিউটার দিচ্ছে, সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন কাজকাম করার জন্য অনেক সুযোগ সুবিধা স্যার দিচ্ছে। অনুরূপ ভাবে স্যার এমনও কোনো প্রতিষ্ঠান আছে যেখানে স্যার বিল্ডিং নাই, কম্পিউটার ল্যাব নেই, যেখানে স্যার আমাদের কোনো আইসিটি সুযোগ সুবিধার কোনো সুযোগই নেই স্যার, কোনো ডিভাইস সেখানে নেই। সেই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে শিক্ষার্থীদের জন্য এই পাঠদান বা এই আমাদের কর্মসূচি বা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি, ম্যাডাম যদি একটু বলতেন। ধন্যবাদ স্যার। সুন্দর আর একটা সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুব তাদের অবকাঠামোগত দুর্বলতা, তাদের আইসিটি সংশ্লিষ্টতা দুর্বলতা, এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় যে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা টিচারদের মাধ্যমে স্বল্প পরিমাণে বা যেভাবেই হোক একটা ম্যানেজ করে একটা রুম রেডি করার জন্য, রুম রেডি করা তারা রুটিন ভিত্তিক, যেমন আমার কলেজে আমরা রুটিন করেছি, এই রুটিন ভিত্তিক কিন্তু আমরা প্রতিনিয়তই ক্লাস নিয়ে থাকি। ওটা রুটিন ভিত্তিক ক্লাস করে তারা ওই রুমেই একটা মাল্টিমিডিয়া রুম প্রস্তুত করে সেখান থেকে কিন্তু ক্লাস দিতে পারে, একটা বিষয়। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা, এই প্রশ্নটার সার্বিক এটাই আমার কাছে মনে হয় হয়তো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা হয়তো আরো সুন্দর অ্যান্সার করতে পারবে। এর কারণে দেখা যাবে যে কি, যে ওই উপজেলা ভিত্তিক যদি একটা মাল্টিমিডিয়া ক্লাস রুম করা যায়, বা একটা না 5টা করলো, মাধ্যমিক লেভেলে একটা, উচ্চ মাধ্যমিক লেভেলে একটা, ঠিক আছে, এই সমস্ত এইগুলো করার পরে তখন দেখা যাবে কি যে আমাদের যে সমস্ত গুণী টিচাররা আছে, যারা সিনিয়র টিচাররা আছে বা ভালো অভিজ্ঞ সম্পন্ন যে সমস্ত টিচাররা আছে, তাদেরকে ওই ক্লাসের সাথে সম্পৃক্ত করতে হবে। এর টোটাল দায়িত্ব উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে এই দায়িত্বটা নিলে, এবং এই ক্লাস মনিটরিংটা হবে, এবং প্রত্যেকটা ক্লাস যাতে আমরা ছাত্রদের পৌঁছাতে পারি তার দায়িত্ব অন্যান্য জেনারেল যে সমস্ত সাধারণ টিচার গুলো থাকবে, তারা প্রতিনিয়ত আমরা তাদের সাথে খোঁজ খবর নিয়ে সেই ছাত্রদেরকে ওই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য এটা করা যেতে পারে। কারণ এর সমাধান একটাই, সেটা হচ্ছে যে ওই সমস্ত প্রতিষ্ঠান স্যার এখন চাইলেও সুন্দর আইসিটি ডিভাইস কিন্তু আপনি সেখানে প্রোভাইড করতে পারবেন না, চাইলেও একটা সুন্দর ল্যাব এই পরিস্থিতি আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস যদি চায়, তাহলে কিন্তু একটা তৈরি করে আইসিটি ল্যাব বা ক্লাসরুম বা রেকর্ডিং রুম তৈরি করে কিন্তু সেখানে ক্লাসের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে পারে। এতে হবে কি, প্রত্যেকটা ছাত্রই সেটা সুবিধা ভোগ করবে। ধন্যবাদ স্যার। আপা, আপনার টিভি চলছে। টিভি বন্ধ করো, টিভি বন্ধ করতে বলছে, টিভিটা বন্ধ করতে বলছে আমাকে, বন্ধ করো। না, আমাদের টিভি চলছে না, পাশে যে পূজা মণ্ডপ আছে। ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর মতামত উপস্থাপন করার জন্য। স্যার আসলে বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, বর্তমান সরকারের মানে শিক্ষা নিয়ে উন্নয়ন করা যায়। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন দিক চিন্তা চেতনা করে। সেই সাথে সাথে স্যার এই কথাটা দেখেন, এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম কিন্তু বন্ধ নেই। সেই ক্ষেত্রে স্যার আমরা যারা পাঠদান করছি, নিয়মিত অনলাইনে আমাদের ক্লাস নিচ্ছি, আমরা ফেসবুক চালাচ্ছি, আমরা লাইভ ক্লাস দেখছি, আমরা আজকে স্যার শিক্ষারআলো.com এর পক্ষ থেকে আজকে আমরা সরাসরি স্যার টক শোতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কিন্তু স্যার আমাদের ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে যারা স্যার সরকারি কোনো প্রণোদনা পান না, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে স্যার আমরা বলি, তাদের শিক্ষকরা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পান না। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছে তারা কিন্তু সরকারের কাছ থেকে অনেক সহযোগিতা, অনেক সহায়তা পাচ্ছে স্যার। আমাদের বসে স্যার যে কথা বললেন যে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্যার
মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য আলাদা ক্লাসরুম আমরা রেডি করতে পেরেছি, আমরা ব্রডব্যান্ডের লাইন পেয়েছি, আমরা ফ্রি ওয়াইফাই সংযোগও পেয়েছি স্যার। কিন্তু স্যার আমাদের এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে স্যার শুধুমাত্র শিক্ষকদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষকদের কোনো সুযোগ সুবিধা নেই, শিক্ষকরা সরকারের কাছ থেকে কোনো প্রণোদনা পান না, শিক্ষকদের কাছ থেকে সরকার কোনো সুযোগ সুবিধা পান না। করোনাকালীন সময়ে সরকার মহোদয়কে সাধুবাদ জানাতেই হয় স্যার, যে এই করোনা মহামারীর সময়ে সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায়, সদিচ্ছাই বলবো, তিনি ব্যক্তিগত সদিচ্ছাতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়দের কিছুটা হলেও প্রণোদনা দিয়ে সহযোগিতা করেছেন। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু স্যার আজকে যে কার্যক্রম নিয়ে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা স্যার অনলাইন পাঠদের নিয়ে যে কার্যক্রম পরিচালনা করছি, সেইখানে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়রা কতটুকু আগ্রহ প্রকাশ করে আমাদের সাথে এই শিক্ষা পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরেছেন বা পারবেন বলে মনে করেন আপনি ম্যাডাম? স্যার এই পাঠদানের ক্ষেত্রে, আমাদের যে অনলাইন পাঠদানের ক্ষেত্রে নন এমপিও শিক্ষকরা আমাদের সাথে কিভাবে, মানে কতটুকু আগ্রহ নিয়ে তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন? ও আচ্ছা স্যার, নন এমপিও শিক্ষকরা, জি 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 স্যার নন এমপিও শিক্ষকদের কথা বলছেন স্যার? নন এমপিও শিক্ষক, হ্যাঁ ধন্যবাদ স্যার। নন এমপিও শিক্ষকদের ক্ষেত্রে বলতে হয় স্যার, তাদের মন সবসময় খারাপ থাকে, সত্যি স্বীকার করতে হবে। কারণ পেটে যদি খিদা থাকে তখন কোনো কাজই ভালো লাগে না। আমরা স্যার নিয়মিত বেতন পাচ্ছি, বোনাস পাচ্ছি, ভালো অফিস রুমে বসে থাকি, ভালো ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আমাদের কম্পিউটার ল্যাব আছে। আমাদের চোখে স্যার নন এমপিও শিক্ষকদের দুর্দশার কথা আমরা আসলে শুনলে সহমর্মিতা প্রকাশ করি, কিন্তু হৃদয়ে অনুভব করতে পারি না। বর্তমান পরিস্থিতিতে নন এমপিও শিক্ষকরা আমাদের মতো এমপিভুক্ত শিক্ষকদের মতো এতটা আনন্দ, এতটা উৎফুল্ল মন নিয়ে তারা অনলাইন ক্লাসগুলো করতে পারছে না। স্বাভাবিক কারণে সরকারের নির্দেশ, তাই তারা ক্লাস নিচ্ছে, কিন্তু তাদের স্বতঃস্ফূর্ততা, উৎফুল্লতা, আনন্দ সেক্ষেত্রে নেই, কারণ তাদের মন এমনিতে স্যার খারাপ হয়ে থাকে। এখানে মানে অন্য কিছু বলার কোনো অবকাশ নেই। আমরা আসলে অফিসিয়াল দিক থেকে অনেক সুখে শান্তিতে আছি, আমরা তাদের কষ্টটা শুনলে সহমর্মিতা প্রকাশ করি, কিন্তু কষ্টের গভীরতা তারাই বুঝছে স্যার। সেক্ষেত্রে তাদের জন্য কষ্টদায়ক। আর আমাদের মতো অবকাঠামোগত সুযোগ সুবিধা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব এগুলি তো স্যার তাদের নেই, তাই তারা এই কষ্টে সৃষ্টে কোন রকমে চালাচ্ছে এই ক্লাসগুলি স্যার। ম্যাডাম আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল যে নন এমপিও শিক্ষকরা আমাদের এই কর্মসূচি, অনলাইন পাঠদান কার্যক্রম, আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠান, এইগুলাতে কিভাবে অংশগ্রহণ করতেছেন? আপনি যে কথা বলছেন যে নন এমপিও শিক্ষকরা শ্রেণী পাঠদানের ক্ষেত্রে তাদের সেইভাবে হয়তো তাদের নেই, মানে অ্যাকোমোডেশন যে সুযোগ সেটা হয়তো নেই তাদের, সেই কথা বলছেন। কিন্তু ম্যাডাম এখানে একটা কথা থেকেই যায় যে আসলে আপনি যদি অনলাইন পাঠদান করতে চান, আপনাকে শ্রেণী স্কুলে যেতে হবে, আপনাকে একটা ভালো শ্রেণীকক্ষ নিতে হবে, আপনাকে সুসজ্জিত একটা শ্রেণীকক্ষ নিতে হবে। এটা কিন্তু না, অনলাইন ক্লাসের জন্য স্যার সাজানো শ্রেণীকক্ষের প্রয়োজন নেই, অনলাইন ক্লাসের জন্য ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন নেই। একজন শিক্ষক যদি মনে করে যে আমি সুন্দরভাবে অনলাইন ক্লাস নেব, সে নিজের বাসা থেকেও নিতে পারে। সেক্ষেত্রে একটা স্মার্টফোন, একটা স্পিকার থাকলে স্যার এনাফ। এজন্য এমপিও নন এমপিও এটার কোনো প্রয়োজন নাই, এখানে প্রয়োজন শিক্ষকের আন্তরিকতা। ম্যাডাম তাহলে আমরা বলতেই পারি যে ম্যাডাম আমরা বলতেই পারি যে আসলে এই বর্তমান সরকার, যে শিক্ষা বান্ধব সরকার, যিনি এই শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন, সেই পরিকল্পনায় আমরা শুধু নন এমপিও, এমপিও বা সরকারি কলেজ বা সরকারি স্কুল, এখানে শিক্ষক সমাজ, শিক্ষক পরিবার, শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে সরকারের কার্যক্রমটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করছে। এইখানে শিক্ষকদের সার্থকতা, এখানে এখানে কোনো কিছু বিভেদ নেই। আর স্যার এমপিও কি নন এমপিও, এখন সবার হাতে স্মার্টফোন, যে স্যার নন এমপিও না সেও স্মার্টফোন, ঠিক আছে স্যার? এখন এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য এত কিছু টাকা পয়সা লাগে না, যে স্যারের স্মার্টফোন আছে, সব স্যারেরই আছে, সবাই শুধু আন্তরিক হলে স্যার সুন্দরভাবে অনলাইন ক্লাস নিতে পারে।
এবং শিক্ষার মান এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকের আন্তরিকতা প্রয়োজন। জি, আমরা মানে আমরা যতটুকু পরিমাণ জানতে পেরেছি বা সারা বাংলাদেশে যেভাবে অনলাইন পাঠদানের ক্ষেত্রে বা অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষার বিভিন্ন কর্মসূচি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা সমস্ত শিক্ষক এইটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছি। স্যার কি বলেন? হ্যাঁ স্যার, অফ কোর্স সবাই আন্তরিকতার সাথে গ্রহণ বসে স্যার কি বলেন? সরকার করোনাকালীন সময়ে শুধুমাত্র স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ আছে, আমার ব্যক্তিগত অভিমত। তাছাড়া আর কোনো কর্মসূচি বা কার্যক্রম বন্ধ নেই বলেই আমি মনে করি। সেই ক্ষেত্রে আমরা শিক্ষক সমাজ সরকারের বিভিন্ন পদক্ষেপকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে পেরেছি কিনা স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ স্যার। আমার কেন যেন মনে হয় 10 বছর পরে পরিস্থিতিতে আমরা অশান্তিতে আছি, অনেক আমাদের নিজের কাছের মানুষ আমরা হারিয়েছি, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে এটার একটা বিরূপ দিক কিন্তু আছে, কিন্তু এ থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষা দিয়ে গেল এবং অনেক কিছু আমাদের প্রাপ্তি ঘোড়াটা বেশি পূর্ণ হলো আমার মনে হয়। হয়তো বা করোনা পরিস্থিতিতে আমরা কিছু একের কাছের মানুষ আমরা হারাইছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, হয়তো সবাই আমরা জানি। তো যে একটা আমি 10 বছর চাকরি করছি, আজকে আমার গত মাসে আমার 10 বছরের চাকরি পূর্ণতা হলো। তো এই 10 বছর চাকরি আমি কেমন ক্লাস নিচ্ছি, আমি কেমন পড়াচ্ছি, এটা জাস্ট আমার মধ্যে এবং ছাত্র ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কিন্তু আপনি আমার ক্লাসটা দেখতে পাচ্ছেন। আপনি বলছেন বশির স্যার আপনার ক্লাসটা ভালো হয়নি, বশির স্যার আপনার উপস্থাপনাটা ভালো হয়নি, এটা পরবর্তী ক্লাসে এইগুলো কিন্তু আমরা এইগুলো আবার সংশোধন করে কিন্তু আমরা ক্লাসটা নিচ্ছি। এতে হচ্ছে কি আমাদের ক্লাসটা উপস্থাপনটা ভালো হচ্ছে, আমাদের শিক্ষণীয় বিষয় বিভিন্ন আমরা জায়গায় করতে পারছি। 1 2 নম্বর হচ্ছে যে এইগুলো যে প্রাপ্তিটা, এটা আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী আর বিশেষ করে তথ্য প্রযুক্তি মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব ওয়াজেদ চৌধুরী আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে। কারণ এই তথ্য প্রযুক্তির যুগে কিন্তু আমরা আজকে দেখেন, আপনি ব্যাংকে গেলে আপনারা তো অনেক সিনিয়র টিচার, আপনারা জানেন যে আমরা কিন্তু যখন চেক নিয়ে ব্যাংকে যেতাম তখন ওই বড় বড় ভলিউম উল্টায় কিন্তু তারা ওই আমার চেকের পাতা তারা কিন্তু ডেবিট ক্রেডিট করতো। আজকে দেখেন আর কোনো কিছু না, আপনি চেকটা দিলেন সঙ্গে সঙ্গে অনলাইন মাধ্যমে বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কিন্তু আমার কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এবং আমার কত টাকা জমা আছে, কত টাকা কি আছে, টাইম টেবিল কিন্তু আপনি সব রকম পেয়ে যাচ্ছেন। এই শিক্ষাটা, এই যে ডিজিটালাইজড করা, শুধু আজকে আমাদের শিক্ষা ক্ষেত্রে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে ঠিক আছে, আমরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করছি, আমরা ক্লাস নিচ্ছি, ইভেন আমাদের এই ক্লাসগুলো নিচ্ছি কিনা সেটা আমাদের শিক্ষা অফিসার মহোদয়, আমাদের জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মচারী বিন্দু কিন্তু তারা কিন্তু আমাদের এই ক্লাসগুলো মনিটরিং করছে এবং তারা দেখছে। কি হয়ে গেল দেখতে, কোথায় কি হয়ে গেল, শোনা যাচ্ছে না। দেখতে শুনতে পাচ্ছে না, লাবলু স্যার আপনার মিউট করা আছে তো। জি স্যার, স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি ধন্যবাদ বাসা স্যারকে। স্যার আপনি যে কথা বলছিলেন যে অনলাইন পাঠদানের ক্ষেত্রে, গতানুগতিক পাঠদানের ক্ষেত্রে যদি আপনি শ্রেণী পাঠদান করতেন তাহলে আপনাকে কোথায় আপনার একটু দুর্বলতা আছে, কোথায় আপনি একটু ভুল করেছেন সেটা সংশোধন করার সুযোগ ছিল না। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে অনলাইন পাঠদানের ক্ষেত্রে কোথায় একটু আমি ভুল করেছি, পরবর্তী সময় আপনার বন্ধু বান্ধবী বা আপনার কোনো কলিগ বা আপনাকে যারা দেখছেন তারা আপনাকে আপনার দুর্বলতার জায়গাটা একটু শুধরিয়ে নেওয়ার জন্য আপনি সেখানে সুযোগ পাচ্ছেন। স্যার ওখান থেকে যদি আবার আপনি একথাও বলতে চাচ্ছেন যে আপনার অনলাইন পাঠদানটা দেখার জন্য আপনার উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বা আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি তারা আপনাকে দেখার সুযোগ পাচ্ছি, আপনি কি পড়ালেন আপনার শিক্ষার্থীদের কাছে কি বলতে চাচ্ছিলেন, সব ঠিক আছে স্যার। কিন্তু
আপনি যে কর্মযজ্ঞটা পরিচালনা করছেন, যাদের জন্য এই কর্মসূচি, যাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করছেন, আপনি এত সুন্দর করে একটা ক্লাসরুম তৈরি করছেন, আপনি ভিডিও করছেন, এডিটিং করছেন, অনেক কিছু করছেন, সেই শিক্ষার্থীরা আপনার ক্লাসটাকে কতটুকু দেখতেছে, তাদের কতটুকু আপনার ক্লাসটা কাজে লাগছে, ম্যাডাম যদি একটু এটা বিষয়টা যদি ক্লিয়ার করতেন। স্যার, আমরা যেহেতু করোনাকালীন সময়ে শিক্ষকদের সাথে ছাত্রদের সরাসরি যোগাযোগ বন্ধ, শিক্ষকরা চেষ্টা করছে, কিন্তু কতটুকু কাজে লাগছে না লাগছে একমাত্র শিক্ষার্থীরা জানে। করোনাকালীন সময়ে কোনো শিক্ষক তো ছাত্রের বাড়ি বাড়ি দিয়ে এটা চেক করতে পারছে না। শিক্ষক যেমন আন্তরিক শিক্ষার মান উন্নয়নে ছাত্রছাত্রীর ব্যাপারে, শিক্ষার্থীকেও আন্তরিক হতে হবে সেটা গ্রহণ করার ব্যাপারে। শিক্ষার্থী যদি আন্তরিক না হয় তাহলে শিক্ষকরা আন্তরিক হইতে কিছু হবে না। এখন শিক্ষার্থীদের কতটুকু কাজে লাগছে, এটা কাজে লাগা না লাগাটা নির্ভর করবে শিক্ষার্থীদের আন্তরিকতার উপরে, তারা এটা গ্রহণ করছে কিনা। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু শিক্ষকের সাথে শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ নেই, সেক্ষেত্রে এই পাঠদান প্রক্রিয়াটাকে কাজে লাগানোর দায়িত্ব পড়ে অভিভাবকদের উপরে, অর্থাৎ শিক্ষার্থীর বাবা মাদের উপরে। তারা শিক্ষার্থীকে স্মার্টফোন দিয়ে দিল, শিক্ষার্থী স্মার্টফোনে গেম খেললো, চ্যাট করলো, ইউটিউব দেখলো, তাহলে তো অনলাইন ক্লাসের কার্যকারিতা হারাবে। সেক্ষেত্রে অভিভাবককে সচেতন হতে হবে, তার সন্তান অনলাইন ক্লাসটা দেখছে না চ্যাট করছে না কি করছে। এই অনলাইন কার্যক্রমে ক্লাসের কার্যকারিতা এবং শিক্ষার মান উন্নয়ন তখনই ফুলফিল হবে, সরকারের উদ্দেশ্য তখনই সফল হবে যখন শিক্ষার্থীর অভিভাবক সচেতন হবে। শিক্ষার্থীর অভিভাবক যদি সচেতন না হয়, শিক্ষার্থী নিজে যদি আন্তরিক না হয়, নিজে যদি সচেতন না হয়, তাহলে সকল প্রক্রিয়ায় ব্যাহত হবে। এজন্য আমি একজন শিক্ষক হিসাবে, আমি একজন মা হিসাবে, আমি একজন নিজে শিক্ষার্থী হিসাবে বলবো যে শিক্ষার্থীর বাবা মা যেন অবশ্যই সচেতন হয়, শিক্ষার্থী যেন অবশ্যই আন্তরিক হয়, তাহলে আমাদের মাননীয় সরকার মহোদয়ের মহান উদ্দেশ্য সফল হবে, এটাই আমি বলবো। জি ম্যাডাম, জি ম্যাডাম বলেন। স্যার বলেন। আপনি বলেন না, আপনি বলেন। হ্যাঁ, একজন শিক্ষক হিসাবে এবং একজন মা হিসাবে, আমার 2 বাচ্চা আছে, আমি শুধু একজন ম্যামই না, একজন শিক্ষকই না, একই সাথে আমি একজন মা। এজন্য আমি বলবো যে সমস্ত সফলতার মূল ধারক বাহক হচ্ছে শিক্ষক। যেমন চেষ্টা করছে, অভিভাবককে সচেতন হতে হবে করোনাকালীন সময়ে তার সন্তান কতটুকু আন্তরিক, সে অনলাইন ক্লাসটা কিভাবে নিচ্ছে, দেখছে কিনা, স্মার্টফোনটা কিভাবে ব্যবহার করছে। এজন্য আমার সকল অভিভাবকের কাছে আজকে শিক্ষার আলো পরিবারের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে আমার অনুরোধ রাখলো, আপনার সন্তানের ব্যাপারে মনোযোগী হন, কারণ আপনার সন্তানের ক্ষেত্রে বিনিয়োগই হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। আপনি 100 কোটি টাকা উপায় করেন আর যাই করেন, আপনার সন্তানকে সময় দিন, আপনার সন্তান অবশ্যই একদিন মানুষ হবে, সুসন্তান হবে। ধন্যবাদ। জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা অভিভাবক সচেতন আছেন। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের ভালো চায়। আমরা যেমন শিক্ষক হিসাবে সন্তানদের ভালো চাই, শিক্ষার্থীদের ভালো চাই, প্রত্যেকটা অভিভাবক চান যে তার সন্তান মানুষের মতো মানুষ হোক, তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক। আমরা আজকের এই আলোচনা থেকে এই প্রত্যাশাও করি, এই দিক নির্দেশনা দিতে চাই যে প্রত্যেকটা অভিভাবকের সাথে আমরাও একাত্ম ঘোষণা করতে চাই যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী পজিটিভলি তাদের যে পাঠদান কার্যক্রম চলছে সেগুলো দেখুক, এমনকি প্রত্যেকটা অভিভাবকই খেয়াল রাখুক যে তার সন্তান অনলাইন ক্লাসের নাম করে স্মার্টফোন নিয়ে কোন দিকে তার চোখ দিচ্ছে। স্যার, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তেই চলে আসছি বলতে গেলে চলে, আমরা আর কিছুটা সময় নেব। সেই ক্ষেত্রে এই অনলাইন পাঠদান কার্যক্রম করতে গিয়ে শিক্ষক মহোদয় অক্লান্ত পরিশ্রম করছেন, শিক্ষার্থীরা অনলাইন পাঠদানকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। প্রত্যেকটা অভিভাবক সচেতনতার সাথে তাদের সন্তানদের স্মার্টফোন দিয়ে তার পাঠদান কার্যক্রমকে পরিচালনা করার, দেখার জন্য বা অবলোকন করার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে। সবকিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের সদিচ্ছার উপরে, সবকিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা কার্যক্রমের উপরে নির্ভর করে। আসলে যদি নাকি করোনাকালীন এই মহাসংকটে আমরা না পড়তাম, যদি নাকি করোনাকালীন এই মহাসংকট বাংলাদেশে আমাদেরকে স্থবির করে না দিত, যদি শিক্ষা প্রতিষ্ঠানের দরজাকে বন্ধ না করে দিত, তাহলে আমরা আশা করতাম যে
আমরা আশা করতে পারতাম না যে আসলে অনলাইন পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আজকে ল্যাপটপ, স্মার্টফোন, ব্রডব্যান্ড লাইন, ইন্টারনেট সংযোগ, যে শিক্ষার্থীদের হাতে একদিন আমরা মোবাইল ফোন দিচ্ছিলাম না, সেই শিক্ষার্থীরা আজকে মোবাইল ফোন নিয়ে আছে। যাকে আমরা করোনাকালীন সংকট সবাই উত্তরণ করে আসব। তো স্যার, এই অনলাইন ক্লাস নিতে গিয়ে শিক্ষার্থীরা অনলাইনে তাদের পাঠদানকে গ্রহণ করতে গিয়ে তারা যে বিভিন্ন বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই ক্ষেত্রে আমাদের বশির স্যার যদি একটু মন্তব্য করতেন। ধন্যবাদ স্যার। আমি তার আগে ছোট্ট একটু কথা বলি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা আমরা যারা গার্জিয়ান, আমার ছোট বাচ্চা, আমার ওয়াইফ একজন প্রাইমারি টিচার, তো সেক্ষেত্রে এই ছোট বাচ্চাটাকে আমি আমার ফোনটা কিন্তু আমি দিই না, আমি আমার এই ছোট ফোনটাও আমি দিই না। মানে আমি চাই যে সে তার যতটুকু হোক, যে তার মনে করেন লাভলু স্যার ক্লাস নিচ্ছে বা আলপনা ম্যাডাম ক্লাস নিচ্ছে, আমি ওই ক্লাসের টাইমটুকু আমি তার কাছে দিব, বাট আদার সাইডে কিন্তু তার কাছে ওই কম্পিউটারটা আমি দেব না অন্য সময়। হ্যাঁ, 2 নম্বর বিষয়টা হচ্ছে সে একটা গান শুনবে বা আদার্স কিছু করবে, সেটা আমার সাথে করুক, এটা আমি চাই। শুধু আমার ক্ষেত্রে না, আমি শিক্ষক হিসাবে আমি আমার যে সমস্ত প্রত্যেকটা গার্জিয়ান আছে সেই গার্জিয়ানকে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং সবিনয় অনুরোধ করব যে অন্তত পক্ষে এই মোবাইলটা যেন তাদের কাছে সার্বক্ষণিক না রাখা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনি স্যার যে আমরা যে সমস্ত এলাকায় চাকরি করি, আমরা যেহেতু একটা শহরের প্রত্যেকটা ছাত্রছাত্রী যে তাদের স্মার্টফোন আছে তা কিন্তু নয়। তারা অনেক সময় দেখা যায় যে তারা ছোট ফোন ইউজ করে। আমি তাদেরকে আজকে এই শিক্ষার আলো পরিবারের মাধ্যমে আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে তারা যে ছাত্রীদের স্মার্টফোন আছে, ভালো ফোন আছে, তারা অন্তত 4-5টা বন্ধু বান্ধব মিলে এক জায়গায় তারা ওই ক্লাসগুলো করতে পারবে। মানে তারা যেন ওই ক্লাসগুলো ওই জায়গায় করে। হবে কি, ওই তাদের একটা ফোনেই 5 জন ছাত্রছাত্রী। আরেকটা বিষয় যে এটা আবার না, এটা আমাদের সিস্টেমে চলে এসেছে। আপনি জানেন যে অন্তত পক্ষে আমরা যে সমস্ত গ্রাম অঞ্চলে কিন্তু সবাই যায় নাই। লাইন আছেন, আপনি আছেন, হয়তো ভাবছেন। হ্যালো, ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের এই রাত্রিকালীনের অনেক কাজ বন্ধ রেখে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য শিক্ষার-আলো.com এর পরিবারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের আলোচনায় চেষ্টা করি করোনাকালীন সময়ে শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য। আমরা আলোচনা করার চেষ্টা করি করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করার জন্য। আমরা আমাদের আলোচনায় তুলে নিয়েছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে কিভাবে বর্তমান সরকারের যে শিক্ষা কার্যক্রম নিয়ে বা শিক্ষা পরিকল্পনা নিয়ে বিভিন্ন সময়ে যে পরিকল্পনা তৈরি করেন, সেই সব পরিকল্পনা কিভাবে আমরা উত্তরণ করতে পারি। আমরা আমাদের আলোচনা থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমরা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়কে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন। সম্মানিত দর্শক, আপনারা আবারও আমাদের সাথে
আমাদের সাথে আবারও আমাদের ফেসবুক লাইভ শিক্ষারালো.com এ অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করেছি। আমরা যতটুকু করি না কেন, আমরা যেটুকু করতে পেরেছি কিনা, আমরা কতটুকু করতে পেরেছি তার দায়ভার শিক্ষা পরিবারের উপরে, যারা শিক্ষা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তাদের উপরে দিয়েছি। আমরা আশা করব, প্রিয় দর্শক, আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা কার্যক্রমই শিক্ষার্থীদের কল্যাণে আসবে, এই প্রত্যাশা রেখে এই হোক আমাদের মুজিব বর্ষের অঙ্গীকার। আমরা শিক্ষার্থীদের ভালো চাই, মন্দ চাই। করোনাকালীন সময় আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আশা করি যে এই করোনা মহামারীর সময় একদিন আমরা উত্তরণ হব, আর সেই উত্তরণ করেই আমরা খুব অল্প সময়ের মধ্যেই ফিরে যাবো আমাদের প্রাণের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে। সেই আশাবাদ ব্যক্ত করে সম্মানিত অতিথি মহোদয়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শিক্ষারালো.com এর নির্বাহী সম্পাদক এম এ মারুফ সোহেল স্যারকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। এক সময় দৈনিক কোনো এক সময় শিক্ষারালো.com ফেসবুক লাইভ পেজে আবারও এই আলোচনার বিষয়ে, সেই পর্যন্ত আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। জি, সুস্থ থাকবেন স্যার। ধন্যবাদ স্যার, সুস্থ থাকবেন।